প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 5ই আগস্ট বাংলাদেশে যেদিন জঙ্গি আক্রমণ হয়েছিল, বাংলাদেশ থেকে অসাম্প্রদায়িক চেতনাকে বুলুণ্ঠিত করে সাম্প্রদায়িক শক্তি বিদেশিদের টাকা খেয়ে বাংলাদেশের এক শ্রেণীর আর্মি অফিসারের সহযোগিতায় বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক সরকারকে উৎখাত করে বাংলাদেশে যে জঙ্গি সরকার, যে নোবেল ইউনূসের সরকার প্রতিষ্ঠা করেছিল, সেই সরকারের সেই জঙ্গি আক্রমণের দ্বিতীয় বার্ষিকী আগামীকাল। এখন এই উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে হানাহানি কাটাকাটি শুরু হয়েছে। এটা হচ্ছে সিম্বল। এটা সিম্বল কেন? আপনারা জানেন 5 আগস্ট 2024-এ, 3 আগস্ট, 2 আগস্ট অথবা 4 অগাস্ট 2024-এ বাংলাদেশে কি হয়েছিল? বাংলাদেশে রক্তের হোলি খেলা খেলেছে এই সাম্প্রদায়িক শক্তি, এই জঙ্গি গোষ্ঠী। ঠিক সেটাই বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিচ্ছে তারা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করছেন। এটাকে ঠিক সংবাদ সম্মেলন বলবো না, মত বিনিময় করছেন কর্মীদের উদ্দেশ্যে অথবা লক্ষ লক্ষ মানুষের উদ্দেশ্যে। সারা পৃথিবীতে যারা সভ্য মানুষকে রিপ্রেজেন্ট করে, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে এবং যারা বিশ্বাস করে যে বুদ্ধি যাদের আছে, জ্ঞান যাদের আছে, শিক্ষা যাদের আছে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, এই তথ্যে যারা বিশ্বাস করে, তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল কথা বলবেন মানুষের উদ্দেশ্যে, সাংবাদিকদের উদ্দেশ্যে, তার কর্মীদের উদ্দেশ্যে। এখন তার এই কথা বলার যে দিনটি আগামীকাল ধার্য করা হলো, ঘটনাক্রমে অথবা উদ্দেশ্যমূলকভাবে সেটি 5 অগাস্ট। আপনারা জানেন বাংলাদেশে এই 5 অগাস্ট নয়, শুধু অগাস্টের 1 তারিখ থেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এটিকে শোকের মাস হিসেবে পালন করে। এই শোকের মাসে বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। 21 আগস্টে 2004 সালে এই তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার যখন ছিল, সেই তারেক জিয়ার নির্দেশে, বাবরের নির্দেশে, বাবরের সহযোগিতায় যে হামলা মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদেরকে দিয়ে করিয়েছিল 21 আগস্টে, সেদিনও 21 জন লোক একসাথে মারা গিয়েছিল। তাদেরও বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। এখন বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের যে সমাবেশ, সম্মেলন বা সংবাদ সম্মেলন, বা আপনারা এটাকে যে নামেই দেন, আমি এটাকে কোনো নাম দিতে চাই না, আমি শুধু দিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন মানুষের উদ্দেশ্যে, সভ্য মানুষের উদ্দেশ্যে, মানবিক মানুষের উদ্দেশ্যে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে সেই মানুষের উদ্দেশ্যে, এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সেই উদ্দেশ্যে। খেয়াল করে দেখেন যে তিনি কথা বলবেন ঘোষণা হয়েছে কয়েকদিন আগে। এই যে 5 অগাস্ট বা 36 জুলাই, এইসব নিয়ে বাংলাদেশে কোনো মাতামাতি নেই। অথচ প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা নিউজ মিডিয়া, পত্রিকা, তারপরে টেলিভিশন, অনলাইন মিডিয়া এবং ছোট দল, বড় দল, শিশু দল, সবাই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েই কথা বলছে। এবারে 5 আগস্টের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরছেন। আর ফেরার প্রস্তুতি হিসেবেই তিনি যে কথা বলা শুরু করেছেন আগামীকালের, সেটাই হচ্ছে ধারাবাহিকতা। আপনারা দেখেছেন ভারতের একজন রাষ্ট্রদূত জয়সওয়াল আজকে ঢাকাতে সাংবাদিকদেরকে বলেছেন। তিনি কি বলেছেন? বলেছেন যে শেখ হাসিনার যে বক্তব্য, এই বক্তব্য এটা ভারত সরকারের বক্তব্য নয়, এবং ভারত সরকার এটাকে সমর্থনও করে না। খেয়াল করে দেখেন, ভারত সরকার এটাকে সমর্থন করবে কেন? এটা তো ভারত সরকারের কথা না, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কথা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা, ভারতের মেহমান শেখ হাসিনার কথা, এবং যে ভারত যাকে আশ্রয় দিয়েছে এবং থাকতে দিয়েছে সেই শেখ হাসিনার কথা। তিনি বাংলাদেশ নিয়ে কথা বলবেন, তিনি আমেরিকা নিয়ে কথা বলবেন,
তিনি সারা পৃথিবী নিয়ে কথা বলবেন, তিনি পাকিস্তান নিয়ে কথা বলবেন, ভারত নিয়ে কথা বলবেন, মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলবেন, তিনি বাংলাদেশের মানুষের মুক্তির কথা বলবেন। সুতরাং তার এই কথার সাথে ভারতের সরকার একমত হওয়া দরকার নেই এবং ভারতের সেটা বক্তব্য নয়। জয়সওয়ালের এই অবস্থানটিকে আমি সমর্থন করি। কেন করি? আমি বললাম যে এটা তো আসলে ভারতের সাথে সলা পরামর্শ করে কোনো অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন না। তিনি এই অনুষ্ঠানটি করছেন বিশ্ববাসীকে জানিয়ে দিতে যে আমি আসছি। যারা ফাঁসির মঞ্চ তৈরি করতে চান তারা তাড়াতাড়ি ফাঁসির মঞ্চ তৈরি করেন, যারা জেলখানা তৈরি করতে চান তারা তাড়াতাড়ি জেলখানা তৈরি করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা নয়, আসছেন লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তারা প্রয়োজন হলে অহিংসভাবে আইন ভঙ্গ করে জেলে যাবেন। বাংলাদেশে আপনার কত জেল আছে আপনি সেটা দেখান, আপনি সেটা পুরে রাখেন জেলে। আমরা সেটা দেখানোর জন্যই আসছি। এবং খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথাটি যে আমি দেশে আসছি, এই কথা শোনার পর অনেকে কিন্তু কাপড় চোপড় নষ্ট করে ফেলছেন, পেটে হজম শক্তি চলে গেছে, অনেকের গলায় কাঁটা বিঁধে গেছে, অনেকের ঘুম হারাম হয়ে গেছে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, তারপরেও তিনি আসছেন। আপনারা যদি একটু পিছনে ফিরে তাকান, মঈনুদ্দিন ফখরুদ্দিনেরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ব্রিটেন থেকে যেতে দিচ্ছিল না, আমেরিকা থেকে ফেরার পথে তিনি জোর করে বাংলাদেশে গিয়েছেন। বাংলাদেশে গিয়ে তিনি কারাবরণ করেছেন এবং মঈনুদ্দিন ফখরুদ্দিন তাকে জেলখানায় রাখতে পারেননি। একটা পর্যায়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। এবং আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলবেন, সেই কথাটি তিনিই বলবেন, সেটা আমরা প্রেডিক্ট না করাটাই ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শোনার জন্য সারা পৃথিবীতে বাঙালি যেখানে আছে, বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে, সবাই উদ্গ্রীব হয়ে শুনতে বসে আছে। আপনারা দেখেছেন তারেক রহমানের মিডিয়া বক্স বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেন কোনো বক্তব্য প্রচার করা না হয়। এবং ওই যে কি কষা জাহিদ নাকি কি জানি একটা আছে না, ওই কষা জাহিদ বলেছে প্রধানমন্ত্রীর বক্তব্য যদি কেউ প্রকাশ করে, প্রচার করে, তাহলে সেটা আইন ভঙ্গ হবে। তুমি যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে তিনি সমাবেশ করবেন, সেটা নিয়ে তিনি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিবেন, তিনি মত বিনিময় করবেন, এই বিষয়টাতে তুমি রেডিওতে টেলিভিশনে বললা, তোমার কি আইন ভঙ্গ হয়নি কষা জাহিদ? হয়েছে, তোমারও হয়েছে। তুমি এখন কান ধরে উঠবস করো, তারপর অন্যদেরকে সবক দাও। তারপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমকামিতা নিয়ে, সমকামিতার অপরাধে যারা অপরাধী হয়েছিলেন তারা শিবিরের ছাত্র, তারা জামায়াতের নেতা, তারা এই সমকামিতাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মারপিট শুরু হয়েছে, জাহাঙ্গীরনগরে যে মারপিট শুরু হয়েছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মারপিট শুরু হয়েছে, আলিয়া মাদ্রাসায় যে মারপিট শুরু হয়েছে, এটা আর ওই 5 আগস্টের জায়গায় নেই। এখন অন্য রকমের আগস্ট আমরা দেখছি। আপনারা খেয়াল করে দেখেন, এত বছর পরও 16 ডিসেম্বর যখন আসি, 26 মার্চ যখন আসি, কাউকে দাওয়াত দিতে হয় না। সাভারের স্মৃতিসৌধে 21 ফেব্রুয়ারিতে এই শহীদ মিনারের বেদিতে, এবং 26 মার্চে সাভারের স্মৃতিসৌধে, 16 ডিসেম্বরে লক্ষ লক্ষ মানুষ, কেউ ফুলের তোড়া নিয়ে, কেউ একটি ফুল নিয়ে, কেউ ফুলের মালা নিয়ে ভোর রাতে কখন 12টা 1 মিনিটে দাঁড়িয়ে থাকে। প্রধানমন্ত্রী যায়, শিক্ষামন্ত্রী যায়, প্রেসিডেন্ট যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের ভিসিরা যায়। কিন্তু এই যে যারা নতুন স্বাধীন করলেন, তাদের জন্য কোনো ফুলের মালাও নেই, তাদেরকে কোনো সমবেদনা জানানোর লোকও নেই। কারণ তারা বুঝেছে, মানুষ এখন বুঝেছে, যে মানুষ পথে নেমেছিল সেদিন তাদের ডাকে, সে মানুষ এখন বুঝেছে যে তারা প্রতারিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিষয়টি
আশা করি আগামীকালে ট্রেস করবেন যে আপনারা প্রতারিত হয়েছেন, আপনাদেরকে বিক্রি করা হয়েছে, আপনাদের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, আপনাদের দেশ আমেরিকার কাছে বন্ধক দেওয়া হয়েছে, আপনাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনাদের জন্য যেই শেখ হাসিনা $11 যেই এলপি গ্যাস দিতেন, সেই এলপি গ্যাস এখন আপনাদের কাছে 4,000 টাকায় বিক্রি করবে। কেন করবে? কারণ তাদের টাকা দরকার, এবং তারা জুলাই আন্দোলনটি তো এই টাকার জন্যই করেছিলেন। এখন এই টাকার জন্য তারা যা ইচ্ছা তা করবে। ডক্টর ইউনূস, বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষ বিশ্বাস করত ইউনূস আসলে দেশ উল্টায়া ফেলবে। আসলেই তিনি উল্টাই ফেলেছেন দেশটা। দেশের মানুষের জীবন একটা দুর্বিষহ অবস্থায় ফেলে দিয়েছেন। আগে ঘুষ, চাঁদাবাজি বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত সব সময় আছে, এবং আগামী 1-2 দশকও এটা বন্ধ হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু সহনীয় এবং কন্ট্রোল যে অবস্থা, সেটা শেখ হাসিনার সময় ছিল। আগে যেটা 10 টাকা চাঁদা দিত মানুষ, এটা এখন 100 টাকা চাঁদা দিতে হয়। আগে কোনো একটা বাহিনী যদি আসতো, সরকার সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করত, আর এখন সরকার 3টা বাহিনীকে লেলিয়ে দেয়, যে যা পারো নাও। পদ্মা সেতুর মাটি বিক্রি করে ফেলে, পিলারের মাটি বিক্রি করে ফেলে, খাল কাটার নাম দিয়ে ওই যে আপনার ইটের ভাটাতে মাটি বিক্রি করে দিচ্ছে। মাটি পানি হইতে এই দেশের সব কিছু নিলামে উঠতেছে, বিক্রি হয়ে যাচ্ছে। শেখ হাসিনা আশা করি সেটাই দেশ এবং জাতির উদ্দেশ্যে আগামীকাল বলবেন। আপনি শেখ হাসিনার বক্তব্যকে বন্ধ করতে চান রেডিওতে, টেলিভিশনে। এখন রেডিও টেলিভিশন মানুষ শোনে না, মানুষ এখন ফেসবুক দেখে, মানুষ এবং ইউটিউব দেখে, ইনস্টাগ্রাম দেখে, টিকটক দেখে। মানুষের এই যে মাঝে মাঝে দেখি কোনো একটা ভিডিও, গত পরশুদিন আমি একটা ভিডিও দেখলাম রাত শেষ হয়ে বোর হতে হতে কয়েক লক্ষ মানুষ দেখেছে। টেলিভিশনের সামনে এখন 50,000 লোক বসে না। তাহলে এখন আর আমাদের ওই বাংলাদেশের সরকারের সাহেব বিবির বাক্স আমাদের দরকার নেই। আমাদের ওই বেসরকারি টেলিভিশন যেগুলো দখল করে নিয়েছে, সেগুলো আমাদের দরকার নেই। আমাদের বিশ্ব মিডিয়া, আমাদের বিবিসিতে আসবে, সিএনএনে আসবে, এনটিটিভিতে আসবে, আমেরিকার বিভিন্ন চ্যানেল, অস্ট্রেলিয়ার চ্যানেল, সমগ্র পৃথিবীর সমস্ত নিউজ মিডিয়াতে এই খবরটি আসবে। সুতরাং বাংলাদেশের মিডিয়াতে আসলো কি আসলো না, এটা নিয়ে আমরা এত উদ্গ্রীব না। এবং আমাদের লক্ষ লক্ষ মুজিব সৈনিকের ফেসবুকে সেটি লাইভ থাকবে। সুতরাং আপনারা এটা নিয়ে চিন্তা করেন না কষা জায়েদ কি বলেছে, বরং এটা নিয়ে চিন্তা করেন এই দেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে কিভাবে কত তাড়াতাড়ি প্রত্যাবর্তন করিয়ে এই দেশকে 71-এর যে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার হাতে তুলে দেওয়া যায়। এবং প্রধানমন্ত্রী জীবন বাজি রেখে আপনাদের কথা ভেবে, বাংলাদেশের কথা ভেবে, অসাম্প্রদায়িক চেতনার কথা ভেবে, 71-এর মুক্তিযুদ্ধের কথা ভেবে, মানুষের অর্থনৈতিক মুক্তির কথা ভেবে এই যে জীবনের রিস্ক নিয়েও আসছেন, আপনারা তৈরি হন। প্রধানমন্ত্রী আপনাদেরকে বারবার সেই মেসেজটি দিচ্ছে, সেই কথাটি মনে করিয়ে দিচ্ছে। ভারত প্রধানমন্ত্রীকে কোনো রাজনীতি করতে দেবে না বলে বাংলাদেশে প্রথম আলো সহ অনেক পত্রিকায় দেখেছিলেন না? এই প্রথম আলোর এইসব পত্রিকার নিউজের পরে তিনি ঘোষণা দিলেন তিনি লাইভে আসবেন। খেয়াল করে দেখেন, সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, সেটা আপনারা কালকেই দেখবেন। কিন্তু তিনি আসছেন। তো তিনি আসছেন, এই যে 2 দিন আগে আপনারা খবর দেখলেন কি বাংলাদেশে, যে ওনাকে ইন্ডিয়া রাজনীতি করা নিষিদ্ধ করে দিয়েছে, আর রাজনীতি করতে দেবে না। আর তিনি প্রকাশ করলেন নিজেকে এমন ভাবে, যেটা আগে করেননি তার চেয়েও শক্তিশালী ভাবে। তার মানে বাংলাদেশের এইসব ফরমাইশি পত্রিকার খবর আমরা কেউই এখন আর বিশ্বাস করে না। প্রথম আলো বলেন আর যেটাই বলেন, এই প্রথম আলোর এখন আর বেল নেই। সুতরাং আপনারা যে যেখানে আছেন, ঠিক আপনাদের ফেসবুকটি, ইউটিউবটি সচল রাখুন। কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের উদ্দেশ্যে যে বাণী, যে বক্তব্য দিবে, সেটিকে আপনারা লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিন। জয় শেখ হাসিনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিতে কাঁটা দিয়ে কাঁটা তোলার যে সূত্র, সেটি এখন রীতিমতো চরম ভাবাপন্ন হয়ে পড়েছে।
সরকার প্রধান এবং দলীয় প্রধান জনাব তারেক রহমান, তিনি আসলে কি চান, কি ধরনের ভাষা পছন্দ করেন, কি ধরনের উত্তর পছন্দ করেন, কি ধরনের লোকজন পছন্দ করেন, তা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা সবার আগে ধরে নেন যে তার সাম্প্রতিক যে রিক্রুটমেন্টগুলো, সেই রিক্রুটমেন্টগুলোর মধ্যে তিনি তার রাজনৈতিক সচিব বা সহকারী হিসেবে নিয়োগ দিচ্ছেন বিএনপিতে সদ্য যোগদানকারী নুরুল হক নুরুর সহযোগী এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে। রাশেদ খান প্রান্তিক জনগোষ্ঠীর অর্থাৎ দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা একজন ছাত্রনেতা। নুরুল হক নুরও প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসা, কিন্তু নুরুল হক নুরুর দক্ষিণাঞ্চলের লোক হওয়ার কারণে যতটা মাথা গরম তার তুলনায় রাশেদের মাথা অনেক ঠান্ডা। নুরু অনেকটা বেহিসেবি, কিন্তু রাশেদ তুলনামূলকভাবে হিসেবি। নুরু অস্থির, আনপ্রেডিক্টেবল, কিন্তু রাশেদ ধারাবাহিকতা আছে, তার একটা প্রেডিক্টেবিলিটি আছে, আপনি তাকে অনুমান করতে পারবেন। তো সেই রাশেদকে জনাব তারেক রহমান সাহেব তার রাজনৈতিক সচিব বানিয়েছেন বা সহকারী বানিয়েছেন সচিবের মর্যাদায়। এটি যদি ধরেন এই পদের গুরুত্ব, সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপর হারিছ চৌধুরী, ওনারা যেভাবে বিএনপির জামানাতে বিএনপির রাজনৈতিক বিষয়াদি দেখতেন, একইভাবে সুরঞ্জিত সেনগুপ্ত, তারপর সাবের হোসেন চৌধুরী, ওনারা যেভাবে শেখ হাসিনার রাজনৈতিক বিষয়াদি দেখতেন, ঠিক সেই রকম এখন তারেক রহমান সাহেবের রাজনৈতিক যে বিষয়াদি, এগুলো দেখভাল করবেন, প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলবেন মুখপাত্র রূপে। দ্য ম্যান হি ইজ মিস্টার রাশেদ খান। এই গেল এক। ২ নম্বর হলো যে তিনি খুব আদর করে, যত্ন করে, মানে তার দলের বাইরে যাদেরকে তিনি কাছাকাছি এনেছেন, তাদের মধ্যে ১ নম্বর ধরেন জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ, নুরুল হক নুরু, ওনাদের মতো মানুষ। তো এই মানুষগুলো রাজনৈতিক অঙ্গনে তিনি মনে করেছেন যে তার দলের যে সকল ট্র্যাডিশনাল নেতৃত্ব রয়েছে, জাতীয়তাবাদী নেতৃত্ব রয়েছে, তাদের বাইরে এই লোকগুলোর সাহায্য তার দরকার। এখন এই লোকগুলো কি করে, ববি হাজ্জাজ কি করে, জুনায়েদ সাকি কি করে, তারপর নুরুল হক নুরু কি করে, এটা আপনারা মোরল্লেস সবাই জানেন। এখন সেগুলো আপনি বা আমি যেভাবে দেখি না কেন, সেগুলো কিন্তু আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী তার কাছে রত্নের মতো। এই মানুষগুলো জাস্ট লাইক এ জেমস। তিনি তাদেরকে সম্মানিত করেছেন, পদ দিয়েছেন, পদবি দিয়েছেন, এবং এখন দেখবেন যে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারা সরকারের পক্ষে, সরকার প্রধানের পক্ষে তারা অ্যাড্রেস করছে জাতির কাছে। ও এর মধ্যে আর একজন আছে ডাক্তার জাহেদ, যিনি তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সকল কিছুর রিপ্রেজেন্টেশন তার হাতে রয়েছে। আর লন্ডন থেকে তিনি যাদেরকে এনেছেন, এটা তার দলেরই লোক, তাদের নাম বললাম না। তারা সবাই যেমন সে মাহাদি আমিন, হুমায়ুন কবির, সানি, মানে যারা আসছেন লন্ডন থেকে, তারা সবাই তার কিচেন ক্যাবিনেটের সদস্য এবং তার প্রিয়ভাজন, এবং তারা বিভিন্ন সময় মানে যাকে বলা হয় তারেক রহমান সাহেবের যে থিঙ্ক ট্যাঙ্ক, তার যে সেক্রেটারিয়াল জব, তার যে সিআরআই প্রচার প্রপাগান্ডা থেকে শুরু করে, মানে লন্ডনে বসে তিনি যা কিছু করেছেন, ওটার সফলতা যদি আপনি দিতে চান তারেক রহমান সাহেবকে, তাহলে তারেক রহমান সাহেবের হ্যান্ডস বলতে যে লোকগুলো ছিল, এরা ছিল। তিনি তাদেরকে পছন্দ করেন। এর বাইরে খলিলুর রহমান সাহেব এখানে আসছেন। তিনি কিভাবে আসছেন, কেন আসছেন, এটা আলটিমেটলি আমার চিন্তার বাইরে। এক একজন এক এক ধরনের কথাবার্তা বলে, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, তিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছেন, এবং এর গুরুত্বপূর্ণ বিষয়। এখন রাজনীতিতে যে প্রবলেমগুলো বর্তমানে দেখা দিয়েছে, বা অতীতে কেন জনাব তারেক রহমান সাহেব তার দলের এত মানুষকে বাদ দিয়ে
তিনি কেন পার্থ, তিনি কেন নুরু, তিনি কেন জুনায়েদ সাকি, রাশেদ, এই যে একটা গ্রুপ আছে, জেমস গ্রুপ, রত্নের একটা গ্রুপ, এ গ্রুপ অফ জেমস, তাদেরকে তিনি কাছে টেনে নিলেন। সামহাও তিনি তাদের সাথে এমন কিছু শেয়ার করতে পেরেছেন যেগুলো তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে শেয়ার করতে পারেননি, ইনক্লুডিং মি, আমার সঙ্গে শেয়ার করতে পারেননি। আমরা নিজেদেরকে যতই পণ্ডিত ভাবি না কেন, জ্ঞানী গুণী ভাবি না কেন,